তোমার সেটা হচ্ছে আমাদের রাজস্থানে একটা গ্রাম আছে, তোমার রাজস্থানের ঠিক কাঠপুতলি থেকে তোমার প্রায় অনেকটাই ভেতরে একটু প্রত্যন্ত গ্রাম। হ্যাঁ, সেই গ্রামে দিওয়ালির সময় কোনো দিওয়ালি পালন করা হয় না। ঠিক আছে, কোনো দিওয়ালি পালন করা হয় না, কারণ ওখানে একটা শ্রাপ ছিল, মানে অভিশাপ আছে। যদি ওই গ্রামে কখনো দিওয়ালি মানানো হয় তাহলে কিন্তু ওই গ্রামের ওপর তোমার যে অভিশাপটা আছে, মানে এবং গ্রাম উজাড় করে দেওয়া, গ্রামের মানুষগুলোকে শেষ করে দেওয়া, সেটা কিন্তু মানে অভিশাপ দেয়া আছে। সেই কারণে কিন্তু তোমার ওই জায়গার মানে ওই যে পার্টিকুলার জায়গার গ্রামটার নাম আমি বলছি না, ওই গ্রামটার কিন্তু, হাই ঈশানিদি, কেমন আছো? তো তোমার ওই গ্রামটার কারণে, ওই অভিশাপের কারণে কিন্তু ওই গ্রামটাতে কোনো দিওয়ালি কোনো উদযাপন করা হয় না দিওয়ালিতে। তো এবার বলে রাখি যে ঘটনাটা আমার কাছে, এই ঘটনাটা এসছে তোমার আগের বছর দিওয়ালির সময় ঘটে যাওয়া ঘটনা, এবং এই ঘটনাটা আমাকে বলেছে আমার যে আমার যে জেঠু আছে, যে জেঠুর কথা বলেছিলাম আমাকে ভীষণ ভাবে হেল্প করে বিভিন্ন ভাবে, সেই জেঠুর কাছে শোনা, তার কাছে এসেছিল এই ঘটনাটা। তা জেঠু বলছে ওই গ্রাম থেকে আমার সাথে কন্ট্যাক্ট করা হয় অন্য একজন মানে তান্ত্রিক, যিনি জেঠুকে চেনেন এবং জেঠুর সাথে কথা বলেন, এবং জেঠুর সাথে কথা বলে যে এই গ্রামে এসে গ্রামের যে প্রধান, মানে গ্রামের যে পঞ্চায়েতের প্রধান আছে, পঞ্চায়েত প্রধানের যে ছেলে আছে, তাকে বাঁচানোর জন্য। তার অবস্থা খুবই খারাপ, হয়তো তাকে বাঁচানো যাবে না, যদি আপনি এসে চেষ্টা করেন তাহলে হয়তো বাঁচানো যেতে পারে। তা এবার জেঠু তখন বলেছে কাহিনীটা কি আছে। তো কাহিনীটা প্রথমের কাহিনীটা আমি যেটা হচ্ছে একটু লেন্দি ঘটনা এটা। তো কাহিনীর প্রথম অংশটা আমি বলে দিচ্ছি, পরে ছেলেগুলোর সাথে কেন কি হয়েছিল তার পরের অংশটা বলবো। তো কেন হচ্ছে ওই গ্রামে দিওয়ালি মানানো বা কালী পুজো মানানো, দিওয়ালি তো বলে রাজস্থানে, তো দিওয়ালি মানানো কেন বন্ধ? তো বহু বছর আগে যখন ওই গ্রাম পঞ্চায়েতের দাদার আমলে, বাবা যখন ছোট, ওই গ্রাম পঞ্চায়েতই তো ঘটনাটা জেঠুকে বলেছেন। তো গ্রাম পঞ্চায়েত বলছেন যখন আমার বাবারা ছোট তখন ওই গ্রামে না একজন বউকে ওখানকার একটু মানে কি বলবো, তোমার জমিদার বলো বা জমিদার বলবো না ঠিক, অভিজাত ঘরের একটা ছেলে মানে বাইরে পড়তে গিয়ে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। মেয়েটার কোনো বংশ পরিচয় বা কিছুই জানা যায়নি। প্রথমে তো ছেলে আর ছেলের বউকে মেনে না নেওয়া হলেও পরবর্তী গ্রামের যারা রয়েছে তারা বলাতে পরে মেনে নেওয়া হয়। কিন্তু মেয়েটিকে মেনে নেওয়ার সাথে সাথে ও যেদিনই ঘরে ঢুকেছে, যেদিন ওই বাড়িতে পা রাখলো, সেই দিনই কিন্তু ওনার যে দিদি শাশুড়ি মা ছিলেন সেই দিদি শাশুড়ি মার কিন্তু মৃত্যু ঘটে। কোনো কারণ নেই, উনি ওপর থেকে নিচে নামছেন, নতুন বউ এসছে, নতুন বউয়ের কাছে যাবেন, সেই সময় ওনাকে মানে উনি যখন পা পিছলে পড়েন, উনি প্রথমে বলেন যে যখন পা পিছলে পড়ছে, বলছে কেউ যেন আমাকে পেছন থেকে ধাক্কা মেরেছে, তার জন্য আমি নিচে পড়ে গেছি। সেই যে নিচে পড়েছে তারপর থেকে কোমরটা ভেঙে যায়, এবং কোমর ভেঙে যাওয়ার সাথে সাথে ওনার তো জ্ঞান ছিল, তো ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার দেখানোর পর ওনার তো অনেক বয়স হয়ে গেছে, কোমর তো আর ঠিক হবে না, বিছনায় পড়ে যায়। কিন্তু বিছনায় পড়ে যাওয়ার একদিনের মধ্যে উনি কিন্তু মারা যান। ঠিক আছে, যেদিন পা দিয়েছে তার পরের দিনই কিন্তু ওই দিদি শাশুড়ি মারা যান। এবার মারা গেল।
তারপরে ওই বউটি যখন মানে বাড়িতে যতদিন ছিল পুরো বাড়িটাকে ও যেন মনে হতো বাড়িটা যেমন হাসি খুশি ছিল, লোকজন আসতো, ওর মানে শ্বশুরের বন্ধু বান্ধবরা আসতো, ও যেন এমন একটা করে রাখলো ভয়ে। বলছে গ্রামবাসীরা বলছে যে আমরা ভয়ে ওই গ্রাম মানে ওদের বাড়ি যেতে ভয় পেতাম, যেন মনে হতো ওখানে তোমার যেন মনে হতো ওই বাড়িটাকে কোনো একটা কালো ছায়া যেন ঘিরে রয়েছে, যেন ওই কালো ছায়া আমাদেরও যেন অ্যাটাক করতে আসে। যার জন্য তোমার ওই যে ইয়েটা ছিল আর কি, মানে যারা বন্ধু বান্ধব গ্রামবাসীরা ছিল তারা আস্তে আস্তে ওই বাড়িতে যাওয়া কমিয়ে দেয়। এবার যে গ্রাম পঞ্চায়েতের মানে গ্রাম পঞ্চায়েতের যে বাবা আর মানে যে ছেলে আর কি, তিনি তো বিয়ে করে আনেন। এবার যখন দেখছেন যে বিয়ে করে এনেছেন, বিয়ে করে আনার সাথে সাথে তো দুজন মানে একজন তো মারা গেছে, আর একজনের গ্রামবাসীরা আসতে পারছে না, ভয় পাচ্ছে। এবং তার এক সপ্তাহ বাদ থেকে গ্রামের বিভিন্ন জায়গায় না কখনো গরু, কখনো ছাগল, কখনো হাঁস, মুরগি এইসব প্রথমে মারা যেতে শুরু করলো। তো কেউ কিন্তু প্রথমে ওকে কোনো সন্দেহ করেনি, ঠিক আছে, কোনো সন্দেহ করেনি, কিচ্ছু করেনি। হয়তো কোনো কারণে মারা যেতে শুরু করেছে, গ্রামে বড় করে পুজো দেওয়া হয়, মন্দির স্থাপন করা হলো, তাতেও কোনো কিন্তু সুরাহা হলো না, যেমনকার তেমন মরতে থাকলো। এরপরে একদিন ওই মেয়েটি দেখছে, ওর শাশুড়ি একদিন দেখছে যে ওই মেয়েটি না ঘরের মধ্যে, সেদিন ছিল আমাবস্যা, মেয়েটি পুরো মানে উলঙ্গ অবস্থায় ও ঘরের মধ্যে যজ্ঞে একটা ছোট মানে যজ্ঞকুণ্ড করেছে, যজ্ঞকুণ্ডের মধ্যে ও কি সব মন্ত্র বলছে উলঙ্গ অবস্থায়, আর ওরকম কি সব ছিটাচ্ছে। আর ওর সামনে ওর বরের ছবি, ওর বাবার ছবি মানে শ্বশুরের ছবি, শাশুড়ির ছবি। এই দেখে শাশুড়ি কিন্তু ওর দরজাটা খুলে বলে যে কি ব্যাপার, তুমি এইটা কি করছো। ও শাশুড়ি যখন আচমকা ঢুকে যায়, ও কিন্তু তখন ওই রিচুয়ালসটা তখনও করে যাচ্ছে, ও কিন্তু কোনো অ্যান্সার দিচ্ছে না। ওর যে রাগের শাশুড়ি যে রাগ করে যে এত কথা বলছে ওকে, ও কিন্তু কোনো কথার উত্তরই দিচ্ছে না, ও কিন্তু ওর নিজের মতো রিচুয়ালস করে যাচ্ছে। যখন দেখছে শাশুড়ি যখন ওকে পাত্তা দিচ্ছে না, তখন ও কি করেছে, তখন ও ওর শ্বশুরকে ডাকার জন্য নিচে যায়। নিচে যেতে গিয়ে যেন মনে হয় কেউ যেন, উনি তো নামছেন, হঠাৎ করে ওর যেন মনে হয় কাপড়টা কেউ মানে কাপড় ঘাগরা টাইপের পরা ছিল, ঘাগরা যেন কেউ টেনে ধরেছে, ঘাগরার আঁচলটা টেনে ধরে ওকে যেন পেছন দিকে টানছে। ও যতবার ঘাড় ঘোরাতে যাচ্ছে উনি কিন্তু ঘাড় ঘোরাতে পারছেন না, ঠিক আছে। এরপরে উনি কি করলো, উনি যখন মানে ওনার তো ইষ্ট দেবতাও ছিল, ওনাদের ইষ্ট দেবতার নাম করতে করতে দেখলেন যখন শিথিল হলো, যখন দুধদার করে নামতে গেছে সিঁড়ির ঠিক মুখটাতে, উনি দেখেন ওনার বৌমা ওই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং তার চোখ থেকে যেন আগুন ঝরছে, এরকম রীতিমতো ভয়। এবং তার সেই মানে তিনি বলছেন যে ওই মানে তার মা নাকি বর্ণনা করেছেন যে ওই আগুন ঝরছে এবং মুখ থেকে গা দিয়ে কি বিশ্রী গন্ধ বেরোচ্ছে, ওই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আর এরকম করে গলা টিপতে আসছে। এবার উনি যখন ওই অবস্থায় ওকে যখন গলা টিপতে আসছে শাশুড়িকে, তখন উনি ব্যাক করে ওপরে আসতে গেছে, ওপরে এসে ওপরে যখন উঠতে গেছে দেখে ওপরেও উনি দাঁড়িয়ে আছে। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, বলছে কি আমার যজ্ঞ ভন্ডুল করতে চেয়েছিলিস তো, দেখ এবার তোর কি হয়। বলছে বিশ্বাস করবে না, আমি যেদিকেই যেতে যাচ্ছি সেই দিকেই আমার বৌমা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, একদম পুরো উলঙ্গ অবস্থায়। তোমরা ভাবো মানে কিরকম ক্রিপি।
বলছে যে উনি তখন বলছেন যে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে। ও তখন ভাবছে ও কি করে মানে ওনার কাছ থেকে পার পাবে। উনি তখন বলছে দেখুন আপনাকে, আপনি আমার বড়, আপনি আমার কোনো ক্ষতি করেননি বলে কিন্তু আপনাকে আমি ছেড়ে দিলাম। এরপর থেকে যদি কোনো কিছু করতে যান বা কাউকে কিছু বলতে যান আপনার কিন্তু মৃত্যু মানে মৃত্যু একদম নিশ্চিত, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তো এইসব শুনে তো ওনার শ্বশুরকে বলা হয়, ওনার শ্বশুর তো প্রথমে বিশ্বাস করতে চান না, স্বাভাবিক ব্যাপার যে বাড়ির বৌমার শাশুড়ির সাথে হয়তো শাশুড়ি বৌমার তো একটা চিরকালের দ্বন্দ্ব থেকেই থাকে, হয়তো সেই ইয়েতে বলছে। তো শ্বশুর কিন্তু পাত্তা দেয় না। কিন্তু ওই যজ্ঞ করার 1 সপ্তাহ বা 2 সপ্তাহর মধ্যে ওনার স্বামী কিন্তু মারা যায়। মানে ওই মহিলার যে স্বামী ছিলেন, যিনি যজ্ঞ করছিলেন, তার স্বামী মারা যায়। এবার ওর স্বামী যখন মারা যাচ্ছে বলছে পুরো মুখ দিয়ে রক্ত বমি করতে করতে খেতে বসেছে, খেতে বসে রক্ত বমি করতে করতে উনি নাকি মারা যান। তারপর থেকে ওনার শাশুড়ি ওই রাগ সহ্য করতে না পেরে বউকে তো গ্রামবাসীদের সমস্ত কিছু জানায়, গ্রামবাসীরা আসে, গ্রামবাসীরা এসে তো যৎপরোনায় ওকে মারধর করে বলে তুমি এই বিদ্যা করেছো, তোমার ঘর থেকে মানে ওর ঘরে যায়, ওর ঘর থেকে বিভিন্ন জিনিসও পাওয়া যায়, বিভিন্ন টুকটাক বলো বা তন্ত্রমন্ত্রের জিনিস পাওয়া যায়। এইসব করে না ওকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু ও তখন নিজের ভুল স্বীকার করে এবং ভুল স্বীকার করে বলে আমার খুব ভুল হয়ে গেছে, আমার এই একটা সাধনার জন্য এরকম করতে হয়েছে, কিন্তু আমি গ্রাম থেকে চলে গেলে আমাকে কেউ আশ্রয় দেবে না, আপনারা একটা গ্রামের ইয়েতে আশ্রয় দিন। কিন্তু ওরা কোনো কথাই শোনে না। ওরা প্রচন্ড পেটাতে না কি করে বলতো, ওই দিওয়ালির সময় ছিল, ওই সময়টা দিওয়ালির সময় না ওকে একটা খড়ের গাদার মধ্যে বেঁধে ওকে জ্বলন্ত অবস্থায় পুড়িয়ে মেরে ফেলে। ও যখন জ্বলছে তখন ও কিন্তু বলছে, ও অভিশাপ দিয়ে গেছে এই দিওয়ালির দিনে তোরা তো আমাকে পুড়িয়ে মারলি, এই দিওয়ালি তোদের কাল হবে, আজকের পর থেকে তোরা যদি কেউ দিওয়ালি মানাস তোদের গ্রাম পুরো উজাড় হয়ে যাবে। তো এই একটা কাহিনী ওদের গ্রামে প্রচলিত ছিল, ঠিক আছে, প্রচলন ছিল বা সবাই ছোট থেকে এগুলো মেনে এসছে। আজ পর্যন্ত কোনোদিন দিওয়ালি পালিত হয়নি। কিন্তু আগের বছর দিওয়ালিতে ওনার যে ছেলে আছে, গ্রাম পঞ্চায়েতের যে ছেলে আছে, তিনি তো শিক্ষিত, তিনি ইঞ্জিনিয়ারিং পড়ছে, ভালো জায়গায় ভালো কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছে। ওখানকার বন্ধু বান্ধবদের তারা বলে গল্প গুজব করেছে যে আমাদের এরকম গ্রামে এরকম রিউমার্স আছে যে দিওয়ালি মানানো যায় না, দিওয়ালি মানাতে গেলেই কোনো না কোনো বিপদ হয়, তো সেই কারণে কেউ মানায়নি আজ পর্যন্ত। তো তখন ওর বন্ধুরা আর যারা আরো শহরে থাকে তারা তো বলছে যে কি তা তোরা কোনোদিন দিওয়ালি মানাসনি, কোনো মানে প্রদীপ দেওয়া, কোনো চারিদিকে যখন সবকিছু জ্বলছে তোরা তখন মানাস না? বলছে না, সেই দিনের পর থেকে কেউ কিন্তু মানায়নি। তো এবার ওদের ইয়ে হয়েছে, বলছে চ না দেখি না কি হয়। তো প্রথমে যে ছেলেটি আর কি যাদের গ্রামে এই ঘটনাটা ঘটেছে সেই গ্রামের ছেলেদের সেই গ্রামের বলে যে সেই ছেলেটি বলে না ভাই এরকম করিস না, হয়তো সত্যি কিছু আছে, না হলে গ্রামবাসীরা নিশ্চয়ই এরকম এত বছর ধরে নিশ্চয়ই তারা না মেনে পালন না করে আসতো না, নিশ্চয়ই কিছু না কিছু নিশ্চয়ই ঘটে, হয়তো ঘটেনি কোনোদিন কিন্তু ঘটবে না এরকম তো না। তো ওরা অনেক কিছু বলে যে হ্যাঁ তুই গাইয়া ইয়ে করে এরকম করে বলে। তো ওরা খুব মানে লাগে। তো ওরা ঠিক করে যে ওরা যাবে হচ্ছে তোমার ইয়েতে ওদের গ্রামে দিওয়ালির সময় যাবে, এবং দিওয়ালির সময় তো যাবে খুব ভালো কথা, দিওয়ালিতে ছুটিও থাকে। তা দিওয়ালিতে এসছে, খুব গ্রামে হইচই করছে গ্রামের ইয়েতে। তো একটা জায়গায় যেখানটা ওকে পুড়িয়ে মারা হয়েছিল ওই জায়গাটা না একদম ঘিরে, ওই জায়গাটায় ওকে মানে ওই পোড়ানো অবস্থায় ওই জায়গাটা একটু ফুল দিয়ে একটা বেদি করে রাখা হয়েছে, এবং তার উল্টো দিকেই কিন্তু হনুমানজির একটা মন্দির বসানো আছে।
তা ওই জায়গাটা দেখায় ওদের, যে ওই জায়গাটা বলছে যে জায়গাটায় পোড়ানো হয় আজও অব্দি, প্রায় অনেক বছর আগেকার কথা, তো ওনার বাবার ছোটবেলাকার গ্রাম পঞ্চায়েত যিনি, তার বাবার কথা বলছি, তা অনেক বছর আগেকার ওই জায়গাটা, যেটুকু জায়গায় ছিল না সেই জায়গাটুকু কিন্তু পুরোটাই কালো। হ্যাঁ, ওই জায়গাটা মানে কোনোভাবেই ঘাস ফাঁস আর আজ পর্যন্ত গজায়নি, ওই জায়গাটা পুরো কালো হয়ে রয়েছে। তা এবার ওরা যায়, ওরা 4 বন্ধু এবং ওই ছেলেটি, মানে মোট 5 বন্ধু মিলে ওই গ্রামে যায় দিওয়ালির আগের দিন। পুরো গ্রামটা ঘুরে বেড়ায়, ওদের গ্রামটা দেখায়। কিন্তু যাই হোক, ওরা যায়, যাওয়ার পর দিওয়ালির যখন আসে, দিওয়ালির দিন ওরা লুকিয়ে লুকিয়ে 4 বন্ধু এবং ওর যে ইয়েটা আছে বলে, তুই চ না, দেখ না কিছুই হবে না, এইসব রিউমার আগেকার দিনে হতো, এত বছর আগেকার কথা কেই বা মনে রাখে, তুই চ। তো ওরা কি করে, ছোট তারাবাতি, মানে বোম ফোম তো নিয়ে যেতে পারবে না, বা ক্র্যাকার্স যেগুলো রয়েছে সেগুলো তো নিয়ে যেতে পারবে না, ছোট ছোট তারাবাতি, এইসব ফুলঝুরি এইগুলো নিয়ে গিয়ে ওরা ওই জায়গায় বাজি ফোটায়। বাজি ফুটিয়ে বেশ খানা পিনা করে ওখানে বসেই ওরা, মানে ওর কিছুটা দূরে, যেহেতু হনুমান মন্দিরও তো রয়েছে, ওখান থেকে কিছুটা দূরে ওই বসে ওরা খানা পিনা করে, রাত্রির বেলা মজ মস্তি করে। প্রায় রাত যখন 11টা বাজে, পুরো গ্রাম শুয়ে পড়েছে, তখন ওরা বাড়ি ফেরে। তা ওরা বলে গেছিল যে আমরা একটু শহরে ঘুরতে যাচ্ছি, দিওয়ালি সেলিব্রেট করতে যাচ্ছি, তাই এই বলে ওরা গেছিল। এবার ওরা যখন ফিরে আসে, বিশ্বাস করবে না, যেদিন ওরা তো রাত্রির 11টায় ফিরে এসছে, 5 বন্ধু একদম অবিকল সুস্থ সবল অবস্থায় ফিরে এসছে, কিন্তু দেখা যায় যে ওদের যে প্রথম বন্ধুটা ছিল, ওই বন্ধু কিন্তু ঘুমের মধ্যেই মারা গেছে ওদের বাড়িতেই। এবং সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকা হয়, পুলিশ ডাক্তার ডাকা হয়, পুলিশও করা হয়, তার বাড়িতে খবর দেয়া হয়, কিন্তু দেখা যায় যে ম্যাসিভ হার্ট অ্যাটাকেই মারা গেছে সে। এই মৃত্যুটা শুরু হলো সেই দিনের পর থেকে। এরপরে সেকেন্ড বন্ধুটা যখন ওরা আবার কলেজে ব্যাক করে, ব্যাক করে ওরা যখন হোস্টেলে ফিরে এলো, হোস্টেলে ফিরে দ্বিতীয় বন্ধুটার মধ্যে অস্বাভাবিক আচরণ শুরু করা স্টার্ট করলো। কি অস্বাভাবিক আচরণ? ও নাকি প্রত্যেক দিন রাত্রির বেলা শুলেই, মানে চোখ বন্ধ করলেই ও নাকি একটা বিভৎস জ্বলন্ত একটা মহিলার মুখ, যার চুলগুলো আধপোড়া মুখ আধপোড়া অবস্থায় দেখতে পাচ্ছে। সে বলছে, আমার মৃত্যু, আমাকে এরা কষ্ট দিয়ে মেরেছে, এই গ্রামে বারণ ছিল, তোরা কেন ভঙ্গ করলি, এবার দেখ তোদের কি হয়। এরকম করে ওকে কিন্তু স্বপ্নে দেখা দিতে স্টার্ট করে। এবার ও না ঘুমাতে ভয় পেতে শুরু করলো, মানে ও ঘুমাতেই চাইতো না। এবার একটা মানুষ যদি দিনের পর দিন না ঘুমিয়ে থাকে, তার তো শরীরে আর কিছু থাকে না, তার তো শরীর খারাপ হবে। এরপরে তুমি ভাবো, ওই ছেলেটি তোমার 3 রাত এই স্বপ্ন দেখার পর ওই ছেলেটিও কিন্তু ঘুমের মধ্যে মানে ও ঘুমের মধ্যে কিন্তু মৃত্যুবরণ করে, এবং তাতেও দেখা যায় যে ওর হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু যে 3rd আর 4th যে ছেলে দুটো ছিল, সেই ছেলে দুটো তোমার বিশ্বাস করবে না, সেই ছেলে দুটোই বরঞ্চ বেশি উৎসাহ নিয়ে বাজি ফাটিয়েছিল বা যাই করেছিল না কেন, ওই ছেলে দুটোর কিন্তু অস্বাভাবিক মৃত্যু হয়। একজন লরির তলায়, মানে ট্রাকের তলায় পিষ্ট হয়ে যায় এবং এতটাই বিভৎস হয়ে মারা যায় যে তার পুরো বডিটা টায়ারের মধ্যে মানে পেঁচিয়ে যায়, এবং যখন ওকে বার করা হয়, মানে খুঁচিয়ে খুঁচিয়ে বার করা হয় ওকে, মানে বডি বলে আর কিছু ছিল না, এতটাই নৃশংস ভাবে মারা যায়। এবং যে 4th ছেলেটি ছিল,
সেই ছেলেটিকে ওরা থাকতো হচ্ছে তোমার ফরিদাবাদে। ছেলেটি ফরিদাবাদের একটা হাই সোসাইটি মানে হাই রাইজ বিল্ডিং এ থাকতো, যার 24 তলা থেকে কিন্তু ছেলেটিকে 24 তলায় ওঠে এবং ওই 24 তলার ছাদে কিন্তু ওঠা যায় না। ও কিভাবে উঠেছিল কেউ কিন্তু জানে না। ওই 24 তলার ওর ছাদ থেকে উঠে ওই টেরেসের ওপর থেকে ঝাঁপ দিয়ে কিন্তু সুইসাইড করে। পরে দেখা গেছে ওর চটি ওই ছাদের মধ্যে পাওয়া গেছে। ঠিক আছে, এরপরে তো পরপর তো 4টে ছেলে এইভাবে মৃত্যুবরণ করলো। এবং 4th নাম্বার হচ্ছে ওই ছেলেটি, যেহেতু ওই ছেলেটি বারণ করেছিল বা ওর অরাটা অনেক বেশি হয়তো ওদের থেকে স্ট্রং ছিল, যার জন্য ওকে পজেস করতে হয়তো একটু টাইম লাগছিল। ঠিক আছে, যে প্রথম ছেলেটি ছিল তার যে আর কি গ্রামের বাড়ি, সেই গ্রামের ছেলেটিকে প্রথমে সে ছেলেটি ওই মহিলাটিকে দেখা শুরু করলো। ও কিন্তু দিনে দুপুরে, ও কিন্তু কোনো ঘুমিয়ে কোনো কিছু করে কিন্তু দেখতে পায়নি। ও কিন্তু জেগে দিনে দুপুরে ওকে দেখতে পেত, যেন মনে হচ্ছে ওই পোড়া মানুষটি এই পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছে, কখনো সামনে দাঁড়িয়ে পড়ছে, কখনো খেতে বসছে তো অপোজিট পাশে ওর রয়েছে, এরকম ও দেখা শুরু করলো। প্রথম ওর তো অস্বাভাবিক মানে ওর সাথে কথা বলা স্টার্ট করলো যে তুমি আমাকে ছেড়ে দাও, তুমি কেন আমার পেছনে পড়ে আছো, আমি তো ওদের বারণ করেছিলাম, এরকম বলা স্টার্ট করে। কিন্তু কোনোভাবেই ও মানে দেখাটা ওর কিন্তু বন্ধ হচ্ছিল না। এরপরে ওর না প্রচন্ড জ্বর আসে, একদিন প্রচন্ড জ্বর আসে, প্রায় 104-5 ডিগ্রি জ্বর উঠে যায় এবং ঘুমের মধ্যে বলতে থাকে আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না। ঠিক আছে, এবার তো ওরা হয়তো মানে হোস্টেল কর্তৃপক্ষ ভেবেছিল যে জ্বরের ঘরে হয়তো কিছু বলছে, ওকে হসপিটালে নিয়ে অ্যাডমিট করা হয়, কিন্তু কোনো অবস্থার উন্নতি ঘটে না। মানে যেমন 104 থেকে 103-এ নামছে না, 104 থেকে 105-এ উঠছে না, মানে 104 তো 104-ই আটকে রয়েছে। এরপরে তো ওর বাড়ির লোককে খবর দেয়া হয়, ওর বাড়ির লোক আসে। ওর বাড়ির লোক আসার পর তো সবাই ওকে এরকম মানে ওনাকে বলা হয় যে এই ব্যাপার হয়েছে, এই ঘটনা ঘটেছে। তা ওরা কিন্তু জানতো না যে তোমার কি ঘটনাটা ঘটেছে। তো এরপর কোনো ক্রমে তো ওর মায়ের যে গুরুদেব ছিল তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ও কোনো ক্রমে ওকে ঝাড়িয়ে ঝুড়িয়ে, ওর মা হয়তো মানে কিছু হয়তো বুঝেছিল, মা তো কিছু ছেলের কিছু হলে বা সন্তানের কিছু হলে যাই হোক মারা অনেকটা বুঝতে পারে। তো ওই গুরুদেবকে নিয়ে এসে ঝাড়িয়ে ফাড়িয়ে কিছুটা মানে ওই জ্বরটাকে কমানো হয় এবং ওকে বাড়ি নিয়ে আসা হয়। বাড়ি নিয়ে আসার পর ও যখন একটু মানে সুস্থ হওয়ার পর ওকে সমস্ত কথাও বলার পর যখন আরো গুরুদেব আসে, গুরুদেব ওকে করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ওকে ঠিক করা যাচ্ছিল না। ওর বারবার ওই শুধু ভুলভাল বকা, মানে ওই এন্টিটির সাথেই কথা বলা এবং ওই মানে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া, তার সাথে জ্বর যখনই হতো ওই গুরুদেব একটা জল দিয়েছিলেন, ওই জলে ওকে ছেটালে জ্বরটা কমে যেত, কিন্তু ওই ওর সাথে কথা বলা, আমাকে নিও না, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাওয়া, এরকম হতে থাকে। তাই এরপরেও আরো 3-4 জন তান্ত্রিক আসে, কিন্তু ওকে কোনোভাবে মুক্ত করা যায় না। এরপর তো জেঠু যখন যায়, ওকে তো যখন ওই মানে আর একজন যে তান্ত্রিক আছে তাকে জেঠু ওদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওদের বাড়িতে গিয়ে জেঠু যখন পা দেয়, বলছে ওই গ্রামে ঢোকার সাথে সাথে বিশ্বাস করবি না তুই, প্রচন্ড আমার দেহ মানে মাথা যেন মনে হচ্ছে ছিঁড়ে পড়বে, এতটা ব্যথা শুরু করেছে। এবার তো বুঝতে পারছি কিছু একটা ব্যাপার পুরো গ্রামটাতেই রয়েছে, একটা খুব জোরালো এন্টিটি রয়েছে। তো যথারীতি নিজেকে আবার উনি দেহবন্ধন করে, প্রথমে তো গিয়েই দেহবন্ধন করে না, গিয়ে দেখে কি হয়েছে, ব্যাপারটা কতটা কি, তারপর নিজের দেহবন্ধন করে নেয়। করে নেওয়ার পর উনি কিন্তু একটু ঠিকঠাক হন, মাথা ব্যথাটা কমে। এরপরে পুরোটা তো ঘটনা শোনে, কিন্তু যখন উনি ওই গ্রামে ঢোকেন, বলছে বিশ্বাস করবে না
যেন গ্রাম যেন পিন ড্রপ সাইলেন্ট। বলছে একটা পিন পড়লে পাতা মানে গাছের পাতা পর্যন্ত নড়ছে না, কোনো পাখি ডাকছে না, কোনো কিছুর আওয়াজ নেই। একটা গ্রামটা যেন এতটাই নিস্তব্ধ। কিন্তু গ্রামে কিন্তু লোক আছে, লোক যে মানে ফাঁকা হয়ে গেছে, কোনো লোকজন নেই, কিন্তু বিশ্বাস করবে না ওই গ্রামটা একটা অদ্ভুত নীরবতায় রয়েছে। এরকম যেন পুরো গ্রামটাই যেন দিনের বেলাতে ঘুমিয়ে রয়েছে, এরকম ব্যাপার। এবার জেঠু তো ওই বাড়িতে প্রবেশ করে। জেঠু বাড়িতে প্রবেশ করার সাথে সাথে বলছে ছেলেটি চিৎকার শুরু করে, আবার এসছিস, আবার ডেকেছিস, আর কতগুলোকে ডাকবি? তোকে তো বলা হয়েছিল যে এদের কোনো ডেকে কোনো লাভ নেই, তোর ছেলেকে 4 জনকে নিয়েছি, আর একজনকে না নিয়ে আমি কোথায় যাব? হ্যাঁ, এরপরে ও তো সময় নেই, এরকম ভুলভাল বলতেই থাকে। আর তার সাথে এবার শুরু হয়, এতদিন তো চলছিল ওই নেগেটিভ এন্টিটির সাথে কথাবার্তা, মানে যে ওই পোড়া জিনিসটাকে ও দেখতে পাচ্ছিল তার সাথে কথাবার্তা চলছিল। এবার ও বলা শুরু করলো, ওই 4 বন্ধু আমাকে নিতে এসছে, ওরা আমাকে ছেড়ে থাকতে পারছে না, আমি থাকতে পারবো না ওদের ছেড়ে। ওদের ছেড়ে আমি কি করে থাকবো ওই 4 বন্ধুকে ছেড়ে? মানে জেঠু যাওয়ার সাথে সাথে এরকম শুরু হলো। তা জেঠু বলছে যে এরকম তো ওকে তো কিছু করতে হবে, তা তোমার একটা কাজ করা তো এখানে আমি যজ্ঞ করব, যজ্ঞের জন্য কিছু জিনিসপত্র লাগবে, এবং তার সাথে ওই মানে রাজহাঁস যেগুলো সাদা, একদম ধপধপে সাদা রাজহাঁস আনতে বলা হয়েছিল ওনাকে, 2টো, একটা ছেলে একটা মেয়ে। হয়তো কোন মানে তাকে কিন্তু বলি দেওয়া হয়নি। এবার বলছি ওই সাদা একদম ধবধবে রাজহাঁস আনা হলো, এবং ওই যজ্ঞকুণ্ডের সামনে ওই তোমার ওকে গোল করে বললো 4 জন আপনারা ওকে ধরে বসান, না হলে কিন্তু বসানো যাবে না। এবার যত যজ্ঞ শুরু হচ্ছে, যত আগুন মানে তাপ উঠছে ওর মধ্যে, তত মানে চিৎকার চেঁচামেচি শুরু হচ্ছে। এবার ও তখন জেঠু বলা শুরু করলো, এবার তুই বল যাবি কিনা, এবার তুই বল যাবি কিনা ওকে ছেড়ে। 4 জনকে তো খেয়েছিস, কিন্তু তুই তো আমার হাতে পড়িসনি, 4 জনকে বাঁচাতে পারিনি, একে আমি তো না ছাড়িয়ে যাব না। এই আমার ছেলে, আমার সন্তান বয়সী ছেলের তো মৃত্যু আমি দেখবো না। আমি তুই ভালো কথায় আমি তোকে ছেড়ে যেতে বলছি, তুই যদি না যাস আমি কিন্তু আমার ভৈরবকে পাঠাবো। এবার ভৈরবের কথা শুনে মানে ও তো মানে ছিটকে বেরিয়ে যায়। বলছে 4 জন মিলেও, বলছে 4 জনে আমরা পারছি না, সে আরো লোকজনকে ডাকা হয়, মানে প্রায় 10 জন লোক একটা লোককে ধরে রাখতে পারছে না ওকে। সে তো কোনো ক্রমে ওকে ছাড়বে না, সে রাগে গড়গড় করতে থাকে, এবং বলছে বিশ্বাস করবে না, শুধু ওকে একটা এন্টিটি না, ওই যে পুড়িয়ে মারা হয়েছিল ওই এন্টিটি না, তার সাথে 4টে বন্ধুরও এন্টিটি ওর সাথে রয়েছে। ওই 5 জনকে ওই ভৈরব টেনে টেনে বলছে সবার চোখের সামনে, এটা তো আমি আর দেখিনি, সবার চোখের সামনে বলছে ভৈরব যখন আগুনে আহুতি হচ্ছে, বলছে একটা বিকট মুখ বেরোচ্ছে আগুনের তাপে, ধোঁয়াতে কুণ্ডলীকৃত, এবং লোকজন সেটা বলছে এগুলো কি বেরোচ্ছে, এগুলো কে, কারা এরা, এরকম করে। তো বেশ প্রায় 9 ঘন্টা ধরে ওই যাগযজ্ঞ চলার পর ওই এন্টিটিটা কিন্তু ওকে ছাড়ে, এবং ওই রাজহাঁসের মধ্যে কিছু হয়তো করা হয়েছিল, এবং ওই রাজহাঁস দুটোকে বলা হয়, একটা রাজহাঁস অন্য জায়গায় একদম অনেকটা দূরে, আর একটা রাজহাঁস অনেকটা দূরে, মানে গ্রাম থেকে বহু দূরে গিয়ে 2টো রাজহাঁসকে যেন ছেড়ে দেওয়া হয় আলাদা আলাদা ভাবে। তো এই তো এইভাবে তো ছাড়ানো গেল ওকে, কিন্তু জেঠু বলে দিল যে এই এন্টিটিটাকে কোন রকমে পুরো গ্রামটাকে আমি বাঁধিয়ে দিচ্ছি, ওই ইয়েটাকে করে দিচ্ছি, কিন্তু ওই নেগেটিভ এন্টিটি যেটা রয়েছে, আপনারা যা আপনাদের পূর্বপুরুষ যারাকে মেরে ফেলেছিল, সেই এন্টিটিটি এতটাই শক্তিশালী, তাকে কিন্তু কখনো খতম করা, পুরোপুরি নিঃশেষ করা বা খতম করা যাবে না।
তাকে কি করতে হবে, তাকে একটা জায়গায় বন্দি করে দিতে হবে, মানে পুরো ওকে একটা জায়গায় বন্দি করে দেওয়া হলো, মানে ওই যে জায়গাটায় পোড়া ওই জায়গাটা পুরো বাঁধিয়ে দেওয়া হলো, এবং প্রত্যেকটা গ্রাম ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে বাঁধিয়ে দেওয়া হলো, যাতে কোনো কারোর আর বিপদটা না আসে। ঠিক আছে, এরপরে জেঠুও কিন্তু বলে এসেছিল এরপরে যদি কোনো কারণে কেউ দিওয়ালি মানানো হয়, ওদের দিওয়ালি মানাতে যায়, এরপরে কিন্তু আর উনি কিন্তু মানে জেঠুও কিন্তু রক্ষা করতে পারবে না, তাহলে কিন্তু পুরো গ্রাম এবার শেষ হয়ে যাবে। মানে তুমি ভাবো একটা এত বছরের পুরনো নেগেটিভ এন্টিটি, পা ধরে গেছে সরি, তো এত বছরের একটা পুরনো এন্টিটি মানে নিজেকে এতটাই শক্তিশালী, মানে গ্রামের মানুষরা বলতো ও নাকি মানে ডাইনি বিদ্যা করতো, বা ও হয়তো মানে ডাইনি আর কি ওকে বলতো, যার জন্য বলে না ডাইনিদের কখনো মৃত্যু হয় না, বা ডাইনিরা কখনো যদি হয় মানে জেগে ওঠে বা কোনো মৃত্যু করে, তাহলে তার একটা আলাদা রকম মানে আলাদাই শক্তিশালী হয়, ডাইনিরা বলে না খারাপ বিদ্যা যা হয় আর কি। তো ওকে তো সেই গ্রামে বেঁধে দেওয়া হয়, এখনো সেই জায়গাটা বাঁধানো আছে, এবং এবং এবছর কিন্তু কেউ দিওয়ালি উৎসব মানায়নি, এখনো অব্দি ওই গ্রাম থেকে কোনো বাজে খবরও বা মৃত্যুর কোনো খবরও আসেনি। তাই এই হচ্ছে আমার একটা প্রথম ঘটনা, তা কেমন লাগলো একটু আমাকে জানিও। হাই তনুদি, হাই ঈশানিদি, সরি ঈশানী না ইন্দ্রানিদি, সরি হাই ইন্দ্রানিদি, হাই ঈশানিদি, তনুদি হাই, কেমন আছো তোমরা? হাই পারমিতা দি, হাই রূপশ্রীদি, কেমন আছো তোমরা? একটু জানিও কেমন লাগলো। হ্যাঁ, তো একটু কমেন্ট গুলো আমি আবার দেখতে পাচ্ছি না এখানে, আগে বেশ সুন্দর দেখতে পাচ্ছিলাম, আবার দেখতে পাচ্ছি না। তো এইবারের এর পরের একটা ছোট ঘটনা বলি, ঠিক আছে? এই ঘটনাটা আমার জামাইবাবু যেখানে থাকে আর কি, তোমার বরানগরে, সেই বরানগর শ্মশানের একটা ডোমের কাহিনী আমি তোমাকে বলছি। তা যিনি ডোম আছেন তার বাবার ঘটনা আর কি, বেশ মারাত্মক ঘটনা। তা ওই যিনি ডোম আর কি, তিনি ডোমার, সেই কাকুকে দেখলে মনে হবে না তিনি ডোম আর কি। তো ওনার বাবার ঘটনা তো বিভিন্ন রকম, ওই এখনকার দিনের মতন তো আর যেমন বরানগর মহাশ্মশান আর কি, এখনকার দিনে যেমন সুন্দর সাজসজ্জা মানে করে রয়েছে, ভেতরে আলো ভালো দিয়ে খুব সুন্দর করে সাজানো, কিন্তু তখনকার দিনে তো ওরকম ছিল না, এবং কাঠের চুল্লিতেই পোড়ানো হতো ওই জায়গায়। তো ওনার বাবা মানে ওই ডোম আঙ্কেলের বাবা, যখন ডোম আঙ্কেল হয়নি, ডোম আঙ্কেল ওনার বাবা মা দুজনে মিলে কাজ করতেন, এবং ওই ডোমের মানে ওই শ্মশানের পাশেই ওনাদের বাড়ি ছিল। তা একদিন একটা বেশ রাতে দিকে একটা মরা পোড়ানো মানে মরা আসে আর কি, একজন মৃত মধ্যবয়স্ক একটা মহিলার মৃতদেহ আসে। এবার মৃতদেহ তো এলো, এবার ওকে ডাকা হয়েছে, ডোমকে ডাকা হয়েছে, যা ফর্মালিটিস আছে সেইগুলো পালন করা হবে, সবকিছু করা হবে। এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হলো যে ওই যে তোমার ওই যে মৃত মহিলাটিকে আনা যে খাটে হয়েছিল, সেই খাটটি হচ্ছে অসম্ভব সুন্দর, কোনো খাটিয়া টাইপের, সাধারণত খাটিয়াতে আমরা তো নিয়ে যাই, সে খাটিয়া না, একদম খাট, পালঙ্ক যাকে বলে, ওই পালঙ্কের মধ্যে করে ওনাকে আনা হয়েছিল। এবং অদ্ভুত, ওই পরে ওই ডোমটি জিজ্ঞেস করেছিল, ওই মধ্যবয়স্ক ওনার দুই ছেলে এসছিলেন, ওনার স্বামী এসছিলেন, আরো আত্মীয় স্বজন এসছিলেন। তো ওনার ছেলেকে জিজ্ঞাসা করা হয় যে মানে যখন পোড়ানো হচ্ছে কোনো আর কাজ নেই, যখন চুপ করে বসে আছে একটা জায়গায় ছেলে,
তা উনি তখন গিয়ে জিজ্ঞাসা করেন, আচ্ছা এরকম তো খাটে করে কেউ আনে না, আপনারা এরকম খাটে করে এনেছেন, এত সুন্দর খাটটা একটা জায়গায় ফেলেও রেখেছেন, নিয়েও যাবেন না বলছেন। তো বলছে যে হ্যাঁ, এই খাটটা হচ্ছে আমার মায়ের খুব প্রিয়। এই খাটটা আমার দাদু তার মায়ের বিয়েতে দিয়েছিল, মানে ফুলশয্যায় দিয়েছিল, যার জন্য এই খাটটা মা যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন মা নাকি তাকে বলে গেছিলেন যে এই খাটটার মধ্যে করেই যেন তাকে মানে পুড়তে নিয়ে যে মানে শ্মশানে নিয়ে যাওয়া হয়। এবার তো শ্মশানে পুড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ওই খাটটা তো খুব সুন্দর, এবার ওরাও তো নিয়ে যাবে না। তো এবার ওই ডোমটা করেছে কি, এত তার ওই খাটটা পছন্দ হয়ে গেছে, এছাড়া ডোমরা তো ওই মরার বালিশ তোষক এমনিও ইউজ করে, তা ওই খাটটা দেখে এতই তার পছন্দ, মনোমুগ্ধ হয়ে গেছে। ও তখন করেছে কি, ও তখন ওই ছেলেকে বলে যে আমি এই খাটটা আমার বাড়িতে নিয়ে যাব। তখন উনি বলেছে হ্যাঁ, আমরা তো আর এটা করছি না, আমরা এখানেই ফেলে রেখে যাচ্ছি, তা আপনার যদি ভালো লাগে আপনি নিয়ে যেতেই পারেন। ওই ডোমটা কি করেছে, ওই অত রাত্রির বেলা কোথা থেকে ওর আরো দুজনকে ওই মানে দেশি বাংলা খাওয়ার বাংলা মানে দেশি মদ খাওয়ার লোভেই হোক ওদের ডেকে এনেছে, ডেকে এনে ওই খাটটা ওর বাড়ির ঘরের সামনে নিয়ে যায় এবং ওর বউকে তখন ডাকে। তো ওর বউ বেরিয়ে তো দেখে যে বিশাল বড় খাট এনেছে ওর বর। তো ওর বরকে তখন ও বলে যে কি হলো ব্যাপারটা, তুমি এই খাট কোথা থেকে আনলে, তুমি এটা কার খাট? তখন ও বললো যে এরকম এরকম ব্যাপার, এরকম এরকম মরার খাট, তো এনারা ফেলে দিয়ে যাচ্ছিল, তো আমি তখন ঠিক করেছি যে তখন খাটটা ফেলে রেখে যাবে, এমনি নষ্ট হয়ে যাবে, তো আমাদের তো আমরা মাটিতেই শুই, এবার থেকে খাটে বিজনেস হোক। তো ওর বউ তখন বলছে যে এনার একটা এত দামি খাট নিয়ে নেওয়া হয়তো খুব একটা আনাটা উচিত না, মরার খাট কখনো ইউজ করতে আছে। তো বলছে হ্যাঁ, তুমি তো বালিশও ইউজ করো, ইউজ করো, তো মরার খাট ইউজ করতে কি অসুবিধা। তো ওর বর কোনো কথা শোনে না, ওই ডোম আঙ্কেলের বাবা যেহেতু কোনো কথা শোনে না, তখনও কি করে, তখন ওই ডোমটির বাবা ওই খাটে ঘরের মধ্যে খাটটি ঢোকায় কোনো ক্রমে, ঢুকিয়ে এবার তো বিছনা করে রাত্রির বেলা শুয়েছে। বলছে রাত্রির বেলা যেই শুয়েছে, রাত্রির বেলা শুতেই যখন একটু ঘুমটা এসছে, বলছে খাটটাকে কেউ যেন প্রবল ঝাঁকাচ্ছে আর বলছে ওঠ আমার খাট থেকে, ওঠ, কে শুয়েছিস আমার খাটে, মানে এরকম করে বলছে। এবার উনি আর ওনার বউ তড়াক করে লাফিয়ে উঠেছে। এবার ওনার বউও কিন্তু ওই খাট ঝাঁকানিটা পেয়েছে, খাট ঝাঁকাটাই উনি তখন ঘুমটা ভেঙেছে। এবার ওরা দুজন দেখে কি, ওই খাটের চারপাশে একটা জ্বলন্ত মানে জ্বলছে ওই বডি অবস্থায় একটা মানে চুলটা খোলা আর কি, বোঝা যাচ্ছে যে শুধু গলার ভয় শুনেই বোঝা যাচ্ছে যে উনি একটা মহিলা ওই ওই পাগলের মতন চিৎকার করছে আর বলছে ও নাম আমার খাট থেকে, এটা আমার খাট, আমার খাটে কেন শুয়েছিস, নাম শিগগিরি, এরকম করছে। তা ওর বউ তো ভয় পেয়ে তাড়াতাড়ি নেমে গেছে। ওরা বলছে ছেড়ে দাও, এই খাটে শোয়ার দরকার নেই। কিন্তু যাই হোক, ও তো বেডের মধ্যে পড়েই ছিল, তো অত পাত্তা বলছে না, ও সব কিছু না, ঠিক আছে আজকে রাতটা আমার বেশি হয়তো নেশা হয়ে গেছে, তার জন্য বলছে তোমার নেশা হলেও আমার তো নেশা হয়নি, তুমি খাটটা ফেলে দিয়ে আসো। না আমি এখানে এই খাটে শুতে পারবো না। তো ওরা মাটিতে শুই। এরপরে ওই খাটটা ওরকম হতে থাকে, পড়ে থাকে। হ্যাঁ, মানে বউটা কিন্তু দিনের বেলাতে কোনোভাবে ওই খাটের ওপর বসতো না। হ্যাঁ, মানে খাটটাকেও যতটা পারতো অ্যাভয়েড করে চলতো। এবার বলছে ওই ডোম আঙ্কেলের বাবা বলছে যে একদিন আমার বউ কনসিভ করেছে, তখন রীতিমতো আমরা যেহেতু খাটে খুব একটা শুতাম না, আর আমার যেহেতু জানাশোনা ওই শ্মশানে যারা ক্রিয়াকর্ম করতে আসে, করতে আসে, বাবাকে দেখা ধুলেই উঠে যাবে বাবু, কিছু হয়নি ওটা।
তা তোমার ওই ডমডি বলছে আমরা তো খাটে শুতাম না, কিন্তু ওই বউ যখন প্রেগনেন্ট হয় ওই খাটটা ওরকমই ওদের ঘরে পড়েছিল, জিনিসপত্র রাখা হতো, ওরা শুতো না। কিন্তু ডোমটি যখন বউটা প্রেগনেন্ট হয়েছে তখন তো মানে নিচে শোয়াটাও খুব অসুবিধা হয়ে যাচ্ছে, তখন উনি কি করেন, তখন উনি ওই খাটের ওপর শোন। কিন্তু বলছে যেদিন খাটের ওপর শুয়েছে সেদিন আর কোনো প্রবলেম হয়নি, কিছু না। কিন্তু দেখা যায় যে ও যখন ওই খাটে মানে ওনার যখন ঘুম ভাঙে পরের দিন সকালবেলা, দেখছে ওনার বউ মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে, একটা মাংসের দলা পড়ে রয়েছে, মানে কেউ যেন টেনে হিচড়ে চলে গেছে। তো সরি, কেউ যেন ওর নাড়ি থেকে টেনে হিঁচড়ে, বাবা চিড়ে যাবে প্লিজ, ওই ঘরে চলে যাও প্লিজ। সরি। তো ওই তোমার ওই ডোমটি তখন বলছে যে ওই খাটটি যখন শুয়েছে পরের দিন সকালবেলা, মানে একদিন ওই দিনই শুয়েছে, প্রথম দিন তো নেবে গেছে ভয়ে, তারপরের দিন যখন দ্বিতীয় দিন যখন শুয়েছে, তারপরে যখন প্রেগনেন্ট হওয়ার পর সে বলছে পেট থেকে যেন কেউ নাড়ি সমেত মানে পেট চিড়ে, ওর বউয়ের যেন পেট চিড়ে কেউ যেন ওই দলাটা মানে বের করে এনেছে, এত বীভৎস ভাবে মারা গেছে। তা এই দেখে তো আশেপাশের লোকজনকে ডাকা হয়, ডেকে ও পরে বউয়ের অন্ত্যেষ্টি ক্রিয়া করে, ইয়ে করে। কিন্তু যখন ওই যে তান্ত্রিক আছে, মানে তান্ত্রিক বা যাই বলো না কেন, শ্মশানে যারা ওই সাধনা ভাদনা করতে আসে তাদের দেখানো হয়, তারা বলে ইমিডিয়েট এই খাটটাকে ফেলে দিয়ে। এই খাটটায় যিনি ছিলেন, এই খাটটার মায়াতে তিনি কিন্তু এই সংসারের মায়া ত্যাগ করতে পারছে না, যেই কারণে তোদের যখন বারণ করা হয়েছিল, তোদের যখন ও ঝাঁকানি দিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল, তোদের তখনই উচিত ছিল ওই খাটটা ওই শ্মশানের ধারে ফেলে দিয়ে আসতে, তোদের এটা উচিত হয়নি। তো তুই ইমিডিয়েট এই খাটটিকে ওই শ্মশানের ধারে ফেলে দিয়াই বা জ্বালিয়ে দিয়াই, না হলে কিন্তু এর আত্মা তোর পিছু ছাড়বে না, তোর বউকে যেমন মেরেছে তোকেও কিন্তু সেইভাবে শেষ করবে। তা ও তারপরে ওই ডোমটি তারপরে তোমার ওই ছেলেটিকে মানে আরো মানে লোকজনকে ডেকে নিয়ে এসে ওই খাটটিকে পুড়িয়ে দেয়া হয়। বলছে খাটটি যখন পুড়ছে তখন বলছে খাট থেকে সে চিচি মানে কেউ যেন সে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে এরকম আওয়াজ হচ্ছে, মানে খাট থেকে আওয়াজ হচ্ছে, মানে কেউ যেন খুব কষ্ট পেয়ে কাঁদছে, কেউ কষ্ট পেয়েছে এরকম কান্নার আওয়াজ। তো তারপরে তো পরবর্তীকালে ওই ডোম আবার বিয়ে ফিয়ে করে, বিয়ে করে এই ডোমটিকে এই গল্পটি শোনায়। তখন এই ডোম আঙ্কেল আবার যে মানে একদিন মানে যে ওই জামাইবাবুর পাড়ারই কেউ একজন মারা গেছিল বয়স্ক, ওনাকে পোড়াতে গিয়ে তখন এই ঘটনাটা উনি বলেন। মানে আশ্চর্য রকম ঘটনা, মানে সেই বলে না মরার জিনিস কখনো ইয়ে হয় না, আর কিছু কিছু জিনিসে মায়া ছেড়ে মানুষ যেতে পারে না, সেই হচ্ছে এই খাটটার ঘটনা। তো কেমন লাগলো একটু আমাকে জানিও। তা আজকে কি আর শোনাবো ঘটনা? হ্যাঁ, আজকে এই দুটোই থাক, ঠিক আছে? তো আজকে আর একবার নিশ্চয়ই আমি পরের শনিবার যদি না আসতে পারি এর মধ্যে নিশ্চয়ই আসার চেষ্টা করবো একদিন, কারণ তোমার আমার হয়তো শনিবার দিন একটা টেস্ট আছে, তো শারীরিকের একটা টেস্ট আছে, তো ওইটার জন্য হয়তো আমাকে তাড়াতাড়ি ইয়ে করে দিতে হবে। রবিবার হবে টেস্ট, তার আগে আমার এই টেস্টটা করার আগে না একটু মানে বেশ কিছু বিধি বাঁধন পালন করতে হবে, তো বেশ কড়া টেস্ট আছে। তো এই কারণে যদি শনিবার না আসতে পারে হয় রবিবার আসবো, না তার আগে যদি বা শনিবার দিন না হয় টেস্টটি, তাহলে তো শনিবার আসবো। তা খুব ভালো থেকো, খুব আবার বলে রাখি শুভ ভাইফোঁটা, শুভ ভাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা নিও।
সকল বড় দাদাদের আমার প্রণাম, ভাইদের খুব মানে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। খুব ভালোভাবে কাটিও এই দিনটা। তা আজকে এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো করে কাটিও ভাইফোঁটাটা। আবার নেক্সট দিন আমার সাথে দেখা হবে। তো কেমন লাগলো প্লিজ একটু আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে, যদি না ভালো লেগে থাকে তাও জানাবে। কিছু যদি ইমপ্রুভ করা থাকে সেটাও আমাকে অবশ্যই জানাতে পারো, আমার কোনো খারাপ লাগবে না। তো আজকে এখানে আমি শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, বাই। ভালো থেকো তোমরা সকল। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like and don't forget to hit the notification bell for more videos.